আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ রাজীব খান। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপাল অফ ফিন্যান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে প্রিন্সিপাল ফিন্যান্সের এই টাইম ভ্যালু অফ মানি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে প্রতি বছর একটি অঙ্ক অবশ্যই আসবে পার্ট সি তে এবং পার্ট বি তে। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমাদের তিনটি ওয়ার্ড মিলে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা সেন্টেন্স তৈরি হয়েছে এখানে, অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময়ের মূল্য। আমরা যদি এইটাকে ব্যাখ্যা করি, আমাদের এই টাইম দ্বারা বোঝানো হয় সময়, যেটা আমরা সবাই জানি। ভ্যালু দ্বারা বোঝানো হয় মূল্য, সেটাও আমরা সবাই জানি। এবং মানি দ্বারা বোঝানো হয় অর্থ, অথবা টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এইখান থেকে বোঝা যায় যে এটার অর্থ হবে অর্থের সময়ের মূল্য, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে পরিবর্তন ঘটে সেটা কিন্তু অর্থের সময়ের মূল্য। অর্থাৎ আজকে যদি আমি ব্যাংকে 50,000 টাকা জমা রাখি, এটা আগামী 10 বছর পরে কিন্তু সেই 50,000 থাকবে না, অর্থাৎ এই 50,000 টাকা মূল্যটা আরো বেড়ে যাবে। যেমন আজ থেকে 20 বছর আগে 100 টাকা দিয়ে যে বাজার করা যেত, আজকে কিন্তু এই 100 টাকা দিয়ে কিন্তু সেই বাজারটা করা যায় না। কারণ দেখা যাচ্ছে যে টাকার অ্যামাউন্ট কিন্তু ঠিকই আছে 100 টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কিন্তু টাকার মানটা কমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতের 1 টাকার চেয়ে বর্তমান 1 টাকার মূল্য কিন্তু সবসময় বেশি, এটাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এই টাইম ভ্যালু মানে অর্থ দ্বারা বোঝানো হয় আজকের 1 টাকা এবং ভবিষ্যতের 1 টাকার যে পার্থক্য, সেটা কিন্তু অর্থের সময়ের মূল্য। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে পরিবর্তন ঘটে সেটা কিন্তু অর্থের সময়ের মূল্য। আমি যদি আরো সহজভাবে বলি যে আজকের 1 টাকা এবং ভবিষ্যতের 1 টাকার যে পার্থক্য, সেটা কিন্তু অর্থের সময়ের মূল্য। এই অর্থের সময়ের মূল্য দুইটা টার্ম থাকে, সেটি হচ্ছে একটি হলো প্রেজেন্ট ভ্যালু আর একটি হচ্ছে ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু দ্বারা বোঝানো হয় বর্তমান মূল্য এবং ফিউচার ভ্যালু দ্বারা বোঝানো হয় ভবিষ্যৎ মূল্য। ফিউচার ভ্যালুকে সংক্ষেপে এফবি দ্বারা প্রকাশ করা হয় এবং প্রেজেন্ট ভ্যালুকে সংক্ষেপে পিবি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা প্রেজেন্ট, বি দ্বারা ভ্যালু, এফ দ্বারা ফিউচার, বি দ্বারা ভ্যালু। অর্থাৎ ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বলতে বোঝানো হয় আজকের টাকার মানকে বর্তমান মূল্য হিসেবে বিবেচনা করা হয় এবং ভবিষ্যতের টাকার মানকে ফিউচার ভ্যালুতে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি যদি আজকে ব্যাংকে 10,000 টাকা জমা রাখি আগামী 5 বছর জন্য, তাহলে 5 বছর পরে টাকার মানটা যদি আমার 16,000 টাকা হয়, তাহলে এই 10,000 টাকা যেটা আমি আজকে ব্যাংকে জমা রাখছি, এটা হবে আমাদের প্রেজেন্ট ভ্যালু। আর 5 বছর পরে আমার টাকাটা হয়ে দাঁড়াইছে সুদ আসল সহ, এটা আমাদের ফিউচার ভ্যালু 16,000 টাকা। আশা করি তোমরা সবাই এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু সম্পর্কে বুঝতে পেরেছো। তোমরা একটা জিনিস মনে রাখবে সবসময়, যে যদি আমি টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে আজকের মূল্যের চেয়ে ভবিষ্যতের মূল্যে টাকার মূল্যটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, পরিমাণটা বেশি হয়ে যাবে। এর কারণে অর্থাৎ তার মানে যেটা বড় হবে সেটা ফিউচার ভ্যালু হবে, আর যেটা ছোট হবে সেটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু হবে। আশা করি তোমরা সবাই এই প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা যখন টাকা ব্যাংকে জমা রাখি, সে জমা কিন্তু অনেকভাবে হতে পারে। যেমন কিস্তিতে হতে পারে, আবার এককালীন হতে পারে। অর্থাৎ এককালীন জমা এবং কিস্তিতে জমা। এখন এককালীন এবং কিস্তি বলতে কি বোঝায়? এককালীন বলতে বোঝানো হয় ফিক্সড ডিপোজিট। ধরুন আপনার কাছে এখন 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকা আগামী 10 বছরের জন্য একটা ব্যাংকে ফিক্সড ভাবে জমা রেখে দিচ্ছেন। আমি যদি ব্যাংকে আজকে 5 লাখ টাকা জমা রাখি আগামী 10 বছরের জন্য, তাহলে 10 বছর পরে আমার টাকাটা হবে, সাপোজ ধরি 12 লক্ষ টাকা। ধরলাম যে 12 লক্ষ টাকা হবে। আজকে জমা রাখছি কত? 5 লক্ষ টাকা, এবং 10 বছর পরে আমি পাবো কত? 12 লক্ষ টাকা। তার মানে এই 5 লক্ষ টাকা নিঃসন্দেহে প্রেজেন্ট ভ্যালু এবং এই 12 লক্ষ টাকা হবে নিঃসন্দেহে ফিউচার ভ্যালু। এবং সবাই জানি, যেহেতু আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি এখানে, তাহলে এই যে 5 লাখ টাকা জমা রাখলাম এবং 12 লাখ টাকা যে পেলাম, এটা কিন্তু আমি বারবার জমা দিই নাই। অর্থাৎ আমি আজকে 5 লাখ টাকা জমা দিছি আগামী 10 বছরের জন্য। এই 10 বছরের মধ্যে ব্যাংকে আমার না গেলেও চলবে। আমি 5 লাখ টাকা জমা দিয়ে আমি বাড়িতে এসে আমার কাজ করব, কিন্তু ব্যাংকে আমি আর যাবো না। 10 বছরের মধ্যে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নাই। তার মানে আমি যদি 5 লাখ টাকা একবার জমা দিছি, একবার জমা দিয়ে আগামী 10 বছর পরে কিন্তু একবারই টাকা উঠাবো, সুদ আসল সহ আমি একবারই টাকা উঠাবো 12 লক্ষ টাকা। তার মানে মাঝখানে আমি কিন্তু ব্যাংকে একবারও যাবো না, ব্যাংক আমাকে ফোনও দিবে না। এটা কিন্তু ফিক্সড ডিপোজিট। অর্থাৎ
একবার টাকা জমা দিয়ে একবার টাকা পাওয়াকে আমাদের এককালীন ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট বা লামসাম অ্যামাউন্ট বলতে পারি। আশা করি তোমরা সবাই এই ফিক্সডটা বুঝতে পেরেছো। অর্থাৎ এককালীন জমা বলতে কি বোঝায়? একবার টাকা জমা দিয়ে একটি নির্দিষ্ট সময়ের পরে একবার টাকা পাওয়াকেই ফিক্সড ডিপোজিট অথবা লামসাম ডিপোজিট অথবা এককালীন জমা, যেটাকে বাংলায় বলা হয় এককালীন জমা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কিস্তি বলতে কি বোঝায় সবাই লক্ষ্য করো। কিস্তি বলতে বোঝানো হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের পর পর নির্দিষ্ট সময়ের জন্য বারবার জমা দেওয়া। অর্থাৎ আমি যদি প্রতি মাসে মাসে 1000 টাকা করে জমা দেই আগামী 10 বছর পর্যন্ত, যেটাকে বাংলায় বলা হয় ডিপিএস। আমরা কিন্তু সবাই ডিপিএস কম বেশি ডিপিএস সম্পর্কে নাম শুনেছি। যেমন একাধিকবার যখন টাকা জমা দিব তখন সেটা কিস্তি হয়ে যাবে। অর্থাৎ আমি যদি প্রতি বছর প্রতি মাসে যদি 1000 1000 1000 1000 এভাবে নির্দিষ্ট টাকা অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা একটি সময়ের পর পর নির্দিষ্ট সময়ের জন্য যদি জমা রাখি তাহলে সেটা কিস্তি হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এককালীন বলতে বোঝানো হয় একবার টাকা জমা দিয়ে একবার টাকা পাওয়া, আর কিস্তি বলতে বোঝানো হয় বারবার টাকা জমা দিয়ে একটি নির্দিষ্ট সময় পরে সুদ-আসল সহ মোট টাকা উঠে নিয়ে আসা। তাহলে আমরা যখন বারবার টাকা জমা দিব সমপরিমাণ টাকা হতে হবে। সমপরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময় পর পর বারবার জমা দিতে হবে ব্যাংকে। প্রতি মাসে মাসে হতে পারে, প্রতি 3 মাস পর পর হতে পারে, আর প্রতি 4 মাস পর পর হতে পারে, বা 6 মাস পর পর হতে পারে, বা বছরে বছরে হতে পারে। যদি আমরা এইভাবে করে টাকা জমা দেই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা 1000 হতে পারে, যে প্রতি বছর 1000ই হতে হবে। যদি 2000 করে জমা দিই তাহলে প্রতি বছর 2000 টাকাই হতে হবে। সমপরিমাণ টাকা যদি জমা দেই তাহলে সেটা হয়ে যাবে কিস্তি বা অ্যানুইটি, যেটা আমরা বাংলায় বলি কিস্তি বলি, আর ইংলিশে বলা হবে অ্যানুইটি বা ইনস্টলমেন্ট বেসিস, মানে কিস্তি পদ্ধতিতে। ঠিক আছে, এখন আমরা আশা করি সবাই এই এককালীন এবং কিস্তি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এই টাইম অফ মানির অঙ্ক করার জন্য আমাদের যে মৌলিক যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্র সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তার এক নম্বর হচ্ছে, যদি এককালীন জমা দেই এককালীন জমার ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে উপরে ফিউচার ভ্যালু, নিচে 1 প্লাস আর পাওয়ার এন। অর্থাৎ এখানে পিবি দ্বারা বোঝানো হয় প্রেজেন্ট ভ্যালু, এবি দ্বারা বোঝানো হয় ফিউচার ভ্যালু, এখানে 1 হবে প্লাস আর হবে। এখানে আর দ্বারা বোঝানো হয় রেট অফ ইন্টারেস্ট রেট অথবা রেট অফ ইন্টারেস্ট। এখানে অনেকে আর বা আই দিলেও হয়, অর্থাৎ আর লিখলে হবে প্লাস আই লিখলেও হবে। আমরা আই এবং আর, ছোট হাতের আই এবং ছোট হাতের আর যে কোনো একটা লিখলেই আমরা এখানে হয়ে যাবে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে এখানে আই লিখলে হবে আর লিখলে হবে। আর এন দ্বারা বোঝানো হয় নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ ইনস্টলমেন্ট। এককালীন জমার ক্ষেত্রে নাম্বার অফ ইনস্টলমেন্ট বা কিস্তির ক্ষেত্রে নাম্বার অফ ইয়ার বলা হয়। কিস্তির অঙ্কের ক্ষেত্রে নাম্বার অফ ইনস্টলমেন্ট বা কিস্তির সংখ্যা, আর এককালীন অঙ্কের ক্ষেত্রে নাম্বার অফ ইয়ার বলা হয়। অর্থাৎ কয়টা কিস্তি জমা রাখছি এবং বছরে কতবার ইন্টারেস্ট ধার্য করা হয়েছে সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি সহজভাবে বলি এন দ্বারা প্রকাশ করা হয় বছরের সংখ্যা। ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করা হয় কিস্তির সংখ্যা। তাহলে আমাদের এককালীন জমার ক্ষেত্রে এটা পেলাম। খ নম্বরে আমাদের ফিউচার ভ্যালু। তাহলে ফিউচার ভ্যালু সূত্র আমরা এখান থেকে ফিউচার ভ্যালু বের করতে পারি, কারণ এখানে নিচে মনে মনে কি 1 আছে। আমরা যদি 1 দিয়ে যদি গুণ দিই তাহলে কি হবে ফিউচার ভ্যালু, আর এক্ষেত্রে গুণ হলে কি হবে প্রেজেন্ট ভ্যালু, কিন্তু 1 প্লাস আর পাওয়ার কত এন। তা আশা করি তোমরা সবাই এই এককালীনের এই দুইটা সূত্র তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই এককালীন অঙ্কের ক্ষেত্রে আমাদের এই দুইটা সূত্রের প্রয়োজন হয়। প্রেজেন্ট ভ্যালু বললে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে, ফিউচার ভ্যালু বললে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে। তবে মজার বিষয় হলো যদি এককালীন অঙ্ক হয় যার মান দেওয়া থাকবে তার বিপরীত সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া থাকে তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করব, আর যদি ফিউচার ভ্যালুর মান দেওয়া থাকে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করব। কারণ প্রেজেন্ট ভ্যালুর যদি মান দেওয়া থাকে তাহলে অবশ্যই নির্ঘাত ফিউচার ভ্যালু বের করতে বলবে, তাহলে আমাদের এই ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করলেই হবে। ঠিক আছে, আর যদি আমাদের ফিউচার ভ্যালুর মান দেওয়া থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট ভ্যালুর মানটা বের করতে বলবে, তখন কিন্তু আমাদের এই সূত্র ব্যবহার করলেই অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই এই এককালীনের এই দুইটা সূত্র নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ করে রাখবে, এতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে।
সূত্রগুলো কিন্তু নিজেদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে আমাদের ছিল এককালীন জমা, কিস্তিতে জমা, কিস্তি পদ্ধতিতে, কিস্তিতে জমা বা পাওয়া। তাহলে আমাদের ক নম্বরে প্রেজেন্ট ভ্যালু সূত্র হবে 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, নিচে হবে আমাদের আর। দুঃখিত, তাহলে আমাদের ফিউচার ভ্যালু সূত্র হবে 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, এখানে a হবে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আর নিচে হবে আর হবে। এটা কিন্তু আমাদের ফিউচার ভ্যালু সূত্র। আর যদি আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করি তাহলে আমাদের হবে a ইকুয়াল টু 1 প্লাস আর পাওয়ার 1 মাইনাস 1 প্লাস কত আর পাওয়ার মাইনাস n হবে। ঠিক আছে, আর নিচে হবে আর। সবাই একটু লক্ষ্য করো, এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম। আমরা এখানে 1টা পরে দেওয়া হয়েছে আর আগে দেওয়া হয়েছে 1 প্লাস আর পাওয়ার n, আর এখানে 1টা আগে দেওয়া হয়েছে পরে দেওয়া হয়েছে 1 প্লাস আর মাইনাস n। অর্থাৎ আমাদের এখানে পিভি যখন সূত্র ব্যবহার করব তখন আমরা n এর জায়গায় মাইনাস n লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবাই জানি এবি দ্বারা বোঝানো হয় ফিউচার ভ্যালু, পিবি দ্বারা বোঝানো হয় প্রেজেন্ট ভ্যালু, এ দ্বারা বোঝানো হয় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, কিস্তির পরিমাণ, এ দ্বারা বোঝানো হয় অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট অথবা অ্যামাউন্ট অফ অ্যানুইটি, কিস্তির পরিমাণ বা বার্ষিক বৃত্তি পরিমাণ। আমি যে পরিমাণ টাকা প্রতি বছর বা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখবো বা পাবো সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। যে টাকা আমি জমা রাখতেছি, যে পরিমাণ টাকা, ওইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করবো। কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানে উদাহরণ ছিলাম যে প্রতি বছর বা প্রতি মাসে মাসে যদি 1000 টাকা করে জমা দেই তাহলে সেই 1000 টাকাই হবে আমাদের এর মান, কারণ 1000 টাকা কিন্তু আমি বারবার জমা দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এ দ্বারা বোঝানো হয় কিস্তির পরিমাণ, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট বা অ্যামাউন্ট অফ অ্যানুইটি, বার্ষিক বৃত্তি পরিমাণ। তাহলে আমাদের মূল কথা এই দুইটা সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে কিস্তির যতগুলো অঙ্ক আছে আশা করি তোমরা সবাই এই দুইটা সূত্রের মাধ্যমে বের করতে পারবা। এখানে ফিউচার ভ্যালু যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, যদি প্রেজেন্ট ভ্যালু সূত্র ব্যবহার করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, আরেকটা সূত্র আছে 3 নম্বরে, যদি আমরা 3 নম্বরটা ধরি সেটা হলো চিরস্থায়ী বৃত্তি সূত্র। চিরস্থায়ী বৃত্তির সূত্র, এটা সূত্র হলো পিভি সমান সমান এ বাই আর, শুধু এতটুকুই, এ বাই আর, মানে এ কে আর দ্বারা ভাগ করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে। এটা চিরস্থায়ী বৃত্তির সূত্র। আরেকটা সূত্র আছে আমার 4 নম্বরে ইআইআর বের করা, ইআইআর অথবা ইএআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকরী সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। আমরা যদি ইআইআর ব্যবহার করি তাহলে এটা ফুল মিনিং হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর ইএআর ব্যবহার করলে এটা ফুল মিনিং হবে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। পরীক্ষার মধ্যে এই দুইটার যে কোনো একটা লিখলেই হবে, যেটা কিন্তু একই কথা, একই কাজ, একই সূত্র। তাহলে এটা সূত্র হবে আমাদের 1 প্লাস আর পাওয়ার ভাগ এম, এম মাইনাস 1 ইন্টু 100। এটা কিন্তু আমাদের ইআইআর বের করার সূত্র। যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কের ক্ষেত্রে ইআইআর সূত্র কিন্তু একটাই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই এই 4টা সূত্র নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ করে নিবে। এই 4টা সূত্রের মাধ্যমে আমাদের অর্থের সময় মূল্য যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এই জন্য আমাদের এই 4টা নিজ দায়িত্বে ভালোভাবে মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো কয়েকটি উদাহরণগুলো দেখা যাক। ঠিক আছে, তো সর্বপ্রথম আমার হাতে যে বইটা আছে এটা আমার লেখা নিজস্ব লেকচার শিট, এখান থেকে আমি তোমাদের অঙ্কগুলো করাবো। যেহেতু আমি ইউনিভার্সিটি এই বইটা সবার কাছে নাই, এই জন্য আমি বোর্ডের অঙ্কগুলো তোমাদের করাবো। ঠিক আছে, যাতে করে তোমাদের সাথে কাছে এই অঙ্কগুলো থাকে। তো বোর্ডের অঙ্ক করার আগে আমাদের মৌলিক যে অঙ্কগুলো দরকার সেই অঙ্কগুলো আমাদের আগে শিখতে হবে,
যদি আমরা সেই অঙ্কগুলো বুঝতে পারি তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে? যাদের কাছে আমার এই লেকচার শিটগুলো আছে তোমরা সবাই দয়া করে 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর পেজটা বের করো। দেখো 1 নম্বর অঙ্কে কি বলা আছে। তোমরা সবাই 1 নম্বর অঙ্কে ডাকটি ভালোভাবে পড়ো। ডাকটা সবাই ভালো করে পড়তে হবে। 1 নম্বর ডাকে বলা হয়েছে যে if you want to buy a car costing টাকা 5 লাখ after 10 years from now। তো এখান থেকে এই পর্যন্ত ডাকটা ভালোভাবে পড়লে বোঝা যায় যে কি বলা হয়েছে এখানে। ইফ ইউ তুমি যদি want to buy তুমি যদি চাও এটা কিনতে a car costing 5 লাখ after 10 years from now, মানে এখান থেকে এই যে after 10 years from now এই পর্যন্ত সম্পূর্ণ ডাকটা পড়লে বোঝা যাবে এখানে কি বলা হয়েছে। তোমরা সবাই অবশ্যই এই ইংরেজি ডাকটা ভালোভাবে পড়ে এর বাংলা মিনিং করার চেষ্টা করবা। অনেক স্টুডেন্ট আছে যে ইংলিশে ডাক পড়তে পারে কিন্তু এর বাংলা অর্থ বুঝতে পারে না। যদি বাংলা অর্থ বুঝতে না পারে তাহলে কিন্তু তার জন্য অঙ্ক করতে কষ্ট হয়ে যাবে, অঙ্ক বুঝতেও কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য অঙ্ক করাটা অনেক অনেক কষ্ট হয়ে যাবে, কারণ সে তো অঙ্ক ডাকই বুঝতে পারে না, সেই অঙ্ক কিভাবে করবে তাহলে? তাহলে ইফ ইউ ওয়ান্ট টু বাই এ কার কস্টিং 5 লাখ আফটার 10 ইয়ার্স ফ্রম নাও, এর বাংলা অর্থ হলো তুমি যদি এখন থেকে 10 বছর পর 5 লাখ টাকা খরচ করে এই গাড়ি কিনতে চাও। সবাই লক্ষ্য করো, আফটার 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে, ফ্রম নাও মানে কি এখন থেকে, আফটার 10 ইয়ার্স 10 বছর পর, আফটার 10 ইয়ার্স ফ্রম নাও এখন থেকে 10 বছর পর, ইফ ইউ ওয়ান্ট টু বাই এ কার কস্টিং টাকা 5 লাখ, তুমি যদি একটি গাড়ি কিনতে চাও যার দাম হবে 5 লাখ টাকা। তার মানে আমি কিন্তু গাড়ি এখন কিনবো না, গাড়ি কিনবো আগামী 10 বছর পরে, তখন গাড়িটার দাম হবে 5 লাখ টাকা। তার মানে নিঃসন্দেহে 10 বছর পরে যেহেতু গাড়ি কিনবো তার মানে এটা অবশ্যই ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি গাড়ি কিন্তু এখন কিনবো না, গাড়ি কিনবো হলো 10 বছর পরে, তখন হবে 5 লক্ষ টাকা। তার মানে এখন কিন্তু গাড়ির দাম কিন্তু 5 লাখ টাকা না, 10 বছর পরে আমি গাড়ি কিনবো, আফটার 10 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 10 বছর পর আমি গাড়ি কিনতে চাই, তখন আমার গাড়িটির দাম হবে 5 লক্ষ টাকা। তাহলে এটা অবশ্যই ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, কারণ ঘটনা কিন্তু এখন ঘটবে না, ঘটনা ঘটবে 10 বছর পরে যে। তাহলে অবশ্যই আমরা যদি এখানে লিখি তাহলে এটা মান দেওয়া আছে আমাদের ফিউচার ভ্যালু 5 লাখ টাকা, ঠিক আছে? তাহলে নিঃসন্দেহে এটা ফিউচার ভ্যালু মান দেওয়া আছে, এতে কোনো সন্দেহ নাই। যদি তোমরা ডাকটা ভালো বাংলা ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই সেটা বুঝতে পারবে যে এটা কার মান দেওয়া আছে। আর যদি বাংলার অর্থ যদি বুঝতে না পারো তাহলে সারাদিন তোমরা অঙ্ক করলেও বুঝতে পারবো না, এটা মুখস্থের উপর দিয়ে যাবে। তারপর আমাদের কি বলছে, হাউ মাচ মানি, হাউ মাচ মানি মানে কত টাকা, শুড ইউ ডিপোজিট কত টাকা জমা রাখা উচিত, টুডে মানে আজকে। তার মানে এখানে কিন্তু বলে না যে প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর কত টাকা জমা রাখতে হবে, এখানে কিন্তু একবার জমা রাখতে বলছে। হাউ মাচ মানি শুড ইউ ডিপোজিট টুডে মানে এখন কত টাকা জমা রাখতে হবে যদি আমি আগামী 10 বছর পরে 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে চাই। তাহলে অবশ্যই 10 বছর পরে যদি 5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে চাই তাহলে 5 লাখ টাকার কম টাকা কিন্তু আমি আজকে ব্যাংকে জমা রাখবো, কারণ আজকে যদি আমি কম টাকা জমা রাখি তাহলে সেটা সুদ আসলে সহ মোট 5 লাখ টাকা হবে। তাহলে সেটা আমাকে বের করতে বলছে যে আজকে আমাকে কত টাকা জমা রাখলে সেটার সুদ আসল সহ আগামী 10 বছর পরে 5 লাখ টাকা ঠিক থাকবে, সেটা আমাদের বের করতে বলছে। আর ইফ ইন্টারেস্ট রেট 12%, অর্থাৎ ব্যাংক যদি আমাকে 12% ইন্টারেস্ট দেয় তাহলে আমাকে কত টাকা জমা রাখতে হবে সেটাই বের করতে বলছে। আর ইন্টারেস্ট দেবে বছরে একবার, অ্যানুয়ালি। এ নাম্বার বলা হয়েছে অ্যানুয়ালি, বি নাম্বার বলা হয়েছে হাফ ইয়ারলি, আর সি নাম্বার বলা হয়েছে কোয়ার্টারলি, এবং ডি নাম্বার বলা হয়েছে মান্থলি। আচ্ছা, এখানে অ্যানুয়াল দ্বারা বোঝানো হয় ব্যাংক আমাকে প্রতি বছর বছর জমা টাকার উপর ইন্টারেস্ট দিবে, বছরে একবার দিবে। আর হাফ ইয়ারলি বলতে বোঝানো হয় 6 মাস পর পর বছরে 2 বার আমাদের জমা টাকার উপর ইন্টারেস্ট ধার্য করবে। তাহলে এখানে আমাদের এম এর মান হবে 2, এই যে এম, এম দ্বারা বোঝানো হয় নাম্বার অফ কম্পাউন্ডিং ইন ইয়ার, অর্থাৎ এক বছরের মোট চক্রবৃদ্ধির সংখ্যা। এটা ফুল মিনিং কি, নাম্বার অফ কম্পাউন্ডিং চক্রবৃদ্ধির সংখ্যা ইন ইয়ার, এক বছরে, এক বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই নাম্বার বলা হচ্ছে অ্যানুয়ালি, অ্যানুয়ালি বলতে বোঝানো হয় বছরে একবার সুদ ধার্য করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এম এর মান 1 হবে, আর 1 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ বা গুণ করলে কিন্তু ওই সংখ্যাটাই হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জন্য আমরা কি করি না, এই এম এর মানটা ব্যবহার করি না এক বছরের সুদের ক্ষেত্রে। যদি বছরে একবার সুদ ধার্য করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এমটা ব্যবহার করি না, অঙ্কে যে সূত্র দেওয়া আছে সে সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করি। বি নাম্বার বলা হচ্ছে যে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি বলতে বোঝানো হয় বছরে 2 বার, অর্থাৎ 6 মাস পর পর বছরে 2 বার ধার্য করা হয়, ইন্টারেস্ট ধার্য করা। তাহলে এম এর মান হবে সেক্ষেত্রে আমাদের 2 হবে, ঠিক আছে?
আমার কলমে কালি শেষ হয়ে গেছে, সবাই একটু বোঝার চেষ্টা করবে কি লিখছি এখানে। আমি কিন্তু মুখে বলতেছি। এমএম ওয়ান 2 হবে, যেহেতু হাফ ইয়ারলি বলা হয়েছে। আর সি নাম্বার বলা হয়েছে যে কোয়ার্টারলি, 3 মাস পর পর। কোয়ার্টার বলতে বোঝানো হয় 3 মাস পর পর, তাহলে বছর হবে 4 বার। তাহলে এমএম ওয়ান হবে আমাদের 4 হবে, ঠিক আছে, এমএম ওয়ান 4 হবে। আর আছে মান্থলি, মান্থলি বলতে বোঝানো হয় প্রতি মাসে বা মাসে একবার। যদি প্রতি মাসে একবার হয় তাহলে অবশ্যই 12 মাসে অর্থাৎ 1 বছরে 12 বার হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের কিন্তু এম এর মান কিন্তু 12 হবে। সবাই লক্ষ্য করো, যদি বছরে একবার ইন্টারেস্ট দেয় তাহলে আমাদের এম এর মান হবে 1। বছরে যদি 2 বার দেয় অর্থাৎ হাফ ইয়ারলি বা সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি আর সেমি অ্যানুয়ালি কিন্তু একই কথা। পরীক্ষার মধ্যে তোমাদের হাফ ইয়ারলি থাকতে পারে এবং সেমি অ্যানুয়ালি কথা লেখা থাকতে পারে। সেমি অ্যানুয়ালি এবং হাফ ইয়ারলি কিন্তু একই জিনিস। এর মান হবে 2, মানে এম এর মান হবে 2, অর্থাৎ বছরে 2 বার, 6 মাস পর পর বছরে 2 বার চক্রবৃদ্ধি ইন্টারেস্ট ধার্য করবে। আর কোয়ার্টারলি বলতে বোঝানো হয় 3 মাস পর পর বছরে 4 বার চক্রবৃদ্ধি ধার্য করা, তাহলে এম এর মান হবে 4। আর এম দ্বারা বোঝানো হয় এখানে মান্থলি ইন্টারেস্ট ধার্য করা হয়েছে, তার মানে প্রতি মাসে মাসে ধার্য করলে আমার এম এর মান হবে 12, অর্থাৎ বছরে 12 বার ধার্য করা হবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। যদি উইকলি বলে অর্থাৎ সাপ্তাহিক বলে তাহলে এম এর মান হবে 52, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে এই নাম্বারে বলা হয়েছে অ্যানুয়ালি, তাই না? এই নাম্বারে আমরা এখানে অ্যানুয়ালি বললাম। অ্যানুয়ালি ক্ষেত্রে আমরা এম এর মান ব্যবহার করার দরকার নাই, কারণ এম এর মান ব্যবহার করার যে কথা না করা একই কথা, কারণ এম এর মান তখন কত হবে? 1 হবে। আর 1 কে এম দ্বারা গুণ ভাগ করলে যা হবে ওইটাই হবে, কোনো সমস্যা মানে পরিবর্তন হবে না। অর্থাৎ 1 কে যে কোনো সংখ্যা গুণ করলে বা ভাগ করলে আমাদের কিন্তু ওই সংখ্যাটাই হয়, মানে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এন এর মান দেওয়া আছে কত? 10 দেওয়া আছে, মানে 10 ইয়ার্স। আর আমাদের এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে, যেটা আমরা আর দ্বারা প্রকাশ করি। এখানে আর বা আই যে কোনো একটা লিখলে হবে। যদি আমরা আই লিখি তাহলে সূত্রের মতো আমরা আই ব্যবহার করব, আর যদি আর লিখি তাহলে সূত্রের মতো আমরা আর ব্যবহার করব। দুইটার একটা ব্যবহার করলেই হবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। এখানে আর আছে আমাদের 12%। আমরা জানি 12% বলতে বোঝানো হয় 100 টাকায় 12 টাকা। আমরা যদি এটাকে যদি দশমিকে রূপান্তর করি তাহলে কি হবে? 0.12। অর্থাৎ সবসময় ইন্টারেস্ট রেটকে আমাদের দশমিকে রূপান্তর করে নিতে হবে, অর্থাৎ এটাকে 12কে 100 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু দশমিক রূপান্তর হয়ে যাবে। যারা দশমিক রূপান্তর করতে পারো না তারা সবসময় এই যে 12কে নর্মাল 100 দিয়ে ভাগ করে যা হবে সেটা এখানে নামাইবা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলছে যে হাউ মাচ মানি শুড ইউ ডিপোজিট টুডে, এখন কত টাকা জমা রাখতে হবে। তার মানে নিঃসন্দেহে বলা যাচ্ছে যে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে এখানে, মানে প্রেজেন্ট ভ্যালুটা হোয়াট। এখন দেখতে হবে যে এই অঙ্কটা কি কিস্তি না এককালীন। তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি যে এই অঙ্কটা কিন্তু এককালীনের অঙ্ক, কারণ একবার টাকা জমা রাখবো। অর্থাৎ আমি যদি ভবিষ্যতে 5 লাখ টাকা পেতে চাই আগামী 10 বছর পরে গাড়ি কেনার জন্য, তাহলে এককালীন বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে সেটা আমাদের বের করতে বলছে। কারণ এখানে কোন অঙ্কের মধ্যে এমন কোন নির্দেশনা দেওয়া নাই যেটা দ্বারা কিস্তি বোঝানো হয়, মানে এ ইয়ার, পার ইয়ার, ইচ ইয়ার, এভরি ইয়ার, ইনস্টলমেন্ট, পার ইনস্টলমেন্ট, অ্যানুইটি, এভরি ইনস্টলমেন্ট, এই সমস্ত ভাষা যদি লেখা থাকে অঙ্কের মধ্যে তাহলে বুঝতে হবে সেটা কিস্তির অঙ্ক। আর এদের কোনো একটা যদি অঙ্কে লেখা না থাকে তাহলে বুঝতে হবে সেটা এককালীন অঙ্ক। তার মানে আমি এতক্ষণ যেগুলো কথা বললাম সেটার কোনো একটা কথা কিন্তু এই অঙ্কের মধ্যে লেখা নাই, তার মানে ধরে নিতে হবে এটা আমাদের অবশ্যই এককালীন অঙ্ক। তাহলে আমাদের যেহেতু এখানে ফিউচারেবল মান দেওয়া আছে তাহলে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। আর আমরা কিছুক্ষণ আগে কিন্তু এককালীন সূত্র ব্যবহার করছি। আমরা জানি উই নো দ্যাট আমরা প্রেজেন্ট ভ্যালু যদি লিখি তাহলে ফিউচার ভ্যালু সূত্র হবে উপরে ফিউচার ভ্যালু নিচে 1 প্লাস আর পাওয়ার কত n হবে, তাই না? এখন আমাদের ফিউচার মান দেওয়া আছে কত? 5 লক্ষ টাকা। আর 1 প্লাস আর মান দেওয়া আছে 1.12 আর n এর মান হবে আমাদের 10। এখন আমাদের এই 5 লক্ষ টাকাকে এটার যে মানটা আছে এই মানটা বের করলে আমাদের বের করে পরে এটাতে ভাগ করলে যে মানটা বের হবে সেটা হলো 1,60,987। এই মানটা আমাদের বের হবে। তার মানে আমি যদি এখন বর্তমানে 1,60,987 টাকা ব্যাংকে জমা রাখি, আগামী 10 বছর পরে ব্যাংক যদি আমাকে ইন্টারেস্ট 12% দেয়, আগামী 10 বছর পরে কিন্তু এই টাকাটা 5 লাখ টাকা হয়ে দাঁড়াবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তার মানে আমি আজকে 1,60,987 টাকা যদি ব্যাংকে জমা রাখি, ব্যাংক যদি আমাকে 12% ইন্টারেস্ট দেয়, তাহলে আগামী 10 বছর পরে এই টাকাটা সুদ আসল সহ মোট 5 লাখ টাকা দাঁড়াবে।
তখন আমরা কিন্তু এই টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে একটা গাড়ি কিনতে পারবো। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমাদের বি নাম্বার বলা হয়েছে যে হাফ ইয়ারলি বললে কিন্তু আমাদের এম এর মান 2 হবে, তাই না? হাফ ইয়ারলি বললে আমাদের এম এর মান কি হবে? 2 হবে, আমরা সবাই জানি। এই জন্য আমাদের এখানে কি করতে হবে? এখানে একটা কাজ করতে হবে। এই যে এম কে আমাদের 2 দ্বারা গুণ করব, তার আগে আমরা এখানে এম 2 লিখবো, যেটা হাফ ইয়ারলি বলা আছে। তাহলে এন এর মান যখন আমরা বের করবো, তাহলে এই 10 কে 2 দ্বারা গুণ করবো, কত হবে? 20 হবে। আর আর এর মানকে এটাকে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলে আমাদের উপরে 0.06 আসবে। আমরা এটা না লিখে সরাসরি লিখলে হবে, ঠিক আছে? মানে 0.12 কে যদি 2 দিয়ে ভাগ করি, আমাদের কিন্তু 0.06 এটা আসবে। এখন দেখো সবাই, এই যে এন এর মান সবসময় এন কে গুণ করতে হবে, এন কে ভাগ করার কোনো অপশন নাই। এন কে গুণ করতে হবে এবং আর কে ভাগ করতে হবে, অর্থাৎ আর এর মানকে ভাগ করতে হবে এবং এন এর মানকে গুণ করতে হবে। এখন এই 20 এবং এই 06, তাহলে এন এর মান এখানে 20 বসাবো আর এখানে 06 বসাবো, বসিয়ে অঙ্কটা করতে হবে। করলে আমাদের হাফ ইয়ারলির টাকাটা বের হয়ে যাবে। এরপর আমাদের আছে কোয়ার্টারলি দিলে এম এর মান কত? 4 হবে। তখন আমাদের কি হবে? এখানে 4 হবে, তাই না? তখন আমরা এখানে 4 দ্বারা গুণ করব আর এখানে 4 দ্বারা ভাগ করব, ভাগ করে যে মানটা বের হবে সেই মানগুলো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দিলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এরপর বলছে আমাদের মান্থলি বললে আমাদের কিন্তু এখানে 12 হবে, তাই না? যদি 12 হয় তাহলে এখানে আমি 12 দিয়ে গুণ করব আর এখানে কি 12 দিয়ে ভাগ করতে হবে। এটা 12 দিয়ে গুণ করলে আমাদের 120 আসবে, আর এটা 12 দিয়ে ভাগ করলে আমাদের কত? 0.10 আসবে। আর এই মানগুলো আমরা এখানে বসাবো, যে 0.01 আর এখানে বসাবো কত? 120। এখন এটা ক্যালকুলেশন করে যে মানটা বের হবে সেটা কিন্তু অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা সব বুঝতে পারছো। মানে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? এই একটা নম্বর অঙ্কটা আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা এই অঙ্কটা ভালোভাবে দেখে নিবে।